জয়শঙ্কর ইনভেস্টরদের সঙ্গে অপমানিত হওয়ায় এবার ক্ষমা করল না ছুটিকে অভির মা। চরম অপমান করল ছুটিকে অভির মা। কষ্টে কান্নায় ভেঙে পড়েছে ছুটি, কিন্তু পাশে দাঁড়িয়েছে অভি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছুটিকে এসে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে অভি। অভি তো ঈশাকে চরম অপমান করছে, বলছে ছুটির উপর যদি কোনো অন্যায় করা হয় তাহলে কিন্তু সেটা আমি মেনে নিব না। তখন অভির বাবা বলে, শোন, আজ যদি তুই বউয়ের হয়ে কথা বলিস তাহলে আমি বুঝে যাব তুই আমার মনোভাব দেখতে চাস। যা শুনে অভির বাবা বলে, বাবা একদম এসব কথা বলবে না, তুমি শান্ত হও। অভি তার বাবাকে শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার বাবা কিছুতেই শান্ত হয় না। অভি তখন বলে, আচ্ছা কি হয়েছে আমাকে আগে বলো, আমি শুনতে চাই। ঠাম্মি তখন রাগান্বিত হয়ে বলে, কি লাভ তোকে বলে? এসা তখন বলে, তোকে বলা না বলা সমানই কথা, তুই তোর বউর পক্ষে নিবি। আজকাল তো তুই তোর বউয়ের ওকালতি করেই যাচ্ছিস। অভি তখন বলে, হ্যাঁ ওকালতি করব, আমি একজন উকিল, অন্যের বিরুদ্ধে দাঁড়ানোই আমার পেশা। আর এই মেয়েটা আমার হাত ধরে বাড়িতে এসেছে, ওর সমস্ত দায়িত্ব আমার। আমি খুব ভালো করেই জানি এই বাড়িতে আসার পর থেকে প্রতিটি পদে পদে ওকে অযথা অপমান করা হয়েছে, অযথা হেনস্থ করা হয়েছে। যাই হোক, আমি আগে কারণটা জানতে চাই, কি হয়েছে যার জন্য ওর সঙ্গে এমন অসভ্য আচরণ করা হয়েছে। কেন ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণটা জানার পরে আমি কথা বলবো। জয়শঙ্কর বলে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। জানোই কি করেছে? আমার ব্যবসা ইনভেস্টরদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এত বছর এই বাড়িতে আছে এমন ঘটনা কখনোই ঘটেনি। তোমার মা এই বাড়িতে এত বছর কাটিয়েছে, কিন্তু এমন লজ্জাজনক কখনো এসব ঘটনা ঘটেনি। আজ ড্রাইভিলার সম্মান মাটিতে মিশে গিয়েছে। দুজন সম্মানিত অতিথি এসেছিলেন আর এই মেয়ে তাদের অপমান করে বের করে দিয়েছে। ঠাম্মি তখন বলে, জয়ের ব্যবসা এত বড় ক্ষতি করে দিয়েছে। অভি তখন বলে, আচ্ছা ছুটি, তোমার সামনে এত কথা হচ্ছে, তুমি কেন প্রতিবাদ করছো না? আমি তোমাকে যতদূর চিনি কোনো কারণ ছাড়া তুমি এভাবে কোনো রিয়াক্ট করো না। আমাকে বলো আসলে কি হয়েছে, কেন তুমি এমন করলে? ছুটি তখন বলে, তুমি জানতে চাও ইনভেস্টর কারা ছিল? অভি তখন বলে, হ্যাঁ জানতে চাই। ছুটি তখন বলে, রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল আর রুমা কাঞ্জিলাল। যা শুনে অভি তো পুরোই চমকে যায়। ছুটি তখন বলে, ওরা আবার এই বাড়িতে এসেছে। ছুটি তখন বলে, ওরা যদি আবার এই বাড়িতে আসে না, আমি আবার ঠিক একই কাজ করব। আমি খুব ভালো করেই জানি ওরা কত বড় সর্বনাশ করতে পারে। ঠাম্মি তখন বলে, একদম চুপ করো, আমার গায়ে হাত তোলার কোনো স্বভাব নেই, কিন্তু আজ মনে হচ্ছে মেয়েটাকে একদম টসে চড় মারি। এত বড় অন্যায় করার পরও একটু বিন্দুমাত্র অনুশোচনা নেই। অভির বাবা তখন বলে, আমি আগেই বলেছিলাম এই মেয়েটা তোকে জাদু করেছে, তোকে বললেও কোনো লাভ হবে না। তুই এখন আর আমাদের কোনো কথাই শুনিস না। অভি তখন বলে, শোনো, আমার কোনো মাথা খারাপ হয়ে যায়নি, তোমরা আসল বিষয়টা বুঝতেই চাচ্ছ না। আমি বুঝতে পারছি ব্যবসার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাই বলে যে কারো কাছ থেকে টাকা নিলেই হবে? বাবা, আমি যুক্তি দিয়ে কথা বলি। আমি ধরে নিতে পারি যে টাকা ইনভেস্টরের কাছ থেকে তুমি নিয়েছো সেটা নিশ্চয়ই 20 টাকার নিচে নয়। এত বড় অঙ্কের বিনিয়োগ নিতে গেলে অবশ্যই তাদের আয়ের উৎস, কাগজপত্র, সব ধরনের ডকুমেন্ট যাচাই করতে হয়। তারা কি তোমাকে কোনো ডকুমেন্ট দেখিয়েছে? তাদের সোর্স অফ ইনকাম কি, তারা কোথা থেকে এটা কিনেছে সেটা কি একবার জানতে চেয়েছো? জয়শঙ্কর কিছু বলার আগে ছুটি বলে ওঠে, ওরা কোনো ডকুমেন্ট দিতে পারবে না, কারণ ওদের টাকার কোনো বৈধ উৎস নেই। ঠাম্মি তখন রাগান্বিত হয়ে বলে, আবার সে একই কথা, তুমি থামবে? অভি এবার তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি তো জানো ছুটি এমন মেয়ে নয় যে বিনা কারণে কারোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে। যে মেয়েটা চর খেলেও কোনো রাগ করে না, সে আজ যদি এত বড় পদক্ষেপ নিয়ে থাকে তাহলে নিশ্চয়ের পিছনে কোনো কারণ রয়েছে। কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। রিহান তখন বলে, আমারও মনে হয়েছিল দাদাভাইয়ের সঙ্গে একবার কথা বলা উচিত। ঠাম্মি তখন বলে, তোর দাদাভাই কিছুই জানে না, সব জানে তার বউ। পৃথিবীর সব কিছু যেন ওই মেয়েটাই জানে, আর আমরা কোনো মানুষই চিনতে পারি না। অভি তখন বলে, না ঠাম্মি, তোমরা মানুষ চিনতে পারো না, কারণ তোমরা খুবই সহজ সরল, কিন্তু এই পৃথিবী এত সহজ নয়। বাড়ি বাড়ি এমন অনেক মানুষ আছে যারা হাসি মুখে অনেক কিছু শেষ করে দিতে পারে। রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং রুমা কাঞ্জিলাল, এই দুজনের বিরুদ্ধে আমি নিজে আদালতে লড়ছি। আমি ওদের খুব কাছ থেকে দেখেছি, ওরা কি কি করতে পারে সেটা আমি জানি। এখানে উপস্থিত তোমাদের কেউ ওদের আসল চেহারা চিনো না। জয়শঙ্কর বলে, তুই তো সবসময় লজিকের কথা বলিস, তাহলে একটা কথা বল, দেবদত্ত রায়চৌধুরী এখন জেলে, মানুষ তো এমনি এমনি জেলে যায় না, তাই না? ছুটি তখন বলে, তার মানে কি বলতে চাচ্ছেন আমার বাবা অপরাধী? আমি সুবিধার মেয়ে নই, আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বাবাকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না, আমি কিন্তু সেটা সহ্য করব না। অভি তখন এগিয়ে এসে ছুরিকে শান্ত করার চেষ্টা করে, বলছে, আমার দিকে তাকাও, আমার উপর একটু ভরসা রাখো। আমি জানি যা বলছো তা বিশ্বাস থেকেই বলছো। তুমি যা করেছো সেটা তোমার কাছে সঠিক মনে হয়েছে,
কিন্তু এখন পরিস্থিতি, আমাকে সামলাতে দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কোনো অসম্মান আমি হতে দেব না। জয়শঙ্কর তখন বলে, আমি মেনে নিচ্ছি ব্যবসার অবস্থা খুব ভালো নয়, কিন্তু তাই বলে কাকে বাড়িতে আনবো আর কাকে আনবো না সেটা কি আমাকে শিখিয়ে দেবে? একজন মানুষ কি পেশার, কোথা থেকে এসেছে, তাকে আমি ডেকেছি, সেটা নিয়ে এত প্রশ্ন তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? অভি তখন বলে, বাবা তুমি বিষয়টা ভেবে দেখেছো? বাবা বিষয়টা তুমি যেভাবে দেখেছো আমি সেভাবে দেখছি না। আমি একজন উকিল হিসেবে বলছি, এত বড় অঙ্কের বিনিয়োগ নেওয়ার আগে মানুষের পরিচয়, অর্থের উৎস, আইনের বৈধতা যাচাই করা নৈতিক এবং প্রয়োজনীয়। শুধু টাকা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জয়শঙ্কর তখন বলে, প্রফেশন? বারবার আমাকে প্রফেশন শেখাচ্ছিস? আমি সারা জীবন পরিশ্রম করে ব্যবসা দাঁড় করিয়েছি। আমার ব্যবসার জন্য তাদের কোনোদিন কোনো কিছুর অভাব হয়নি। তাদের পড়াশোনা, বড় হওয়া, সব কিছু ব্যবস্থা আমি করেছি। তাদের কোনো অভাব বুঝতে দেয়নি। আমার বাবার অগাধ সম্পত্তি ছিল বলে আমি পা তুলে বসে থাকিনি। নিজের পরিশ্রমে সব করেছি। তাদের সুখের জন্য দিনরাত এক করে দিয়েছি। অভি তখন বলে, বাবা আমি সেই পরিশ্রমকে অসম্মান করছি না। তোমাকে আঘাত দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। জয়শঙ্কর তখন রাগান্বিত হয়ে বলে, এই মেয়েটাকে আমি কখনোই মেনে নিব না, এটা মনে রাখিস। এই অন্যায় আমি কখনোই মেনে নিব না। এদিকে ছুটি ঘরে এসে শান্ত থাকতে পারছে না। অভি তাকে শান্ত করার চেষ্টা করে, বলছে, ছুটি আগে শান্ত হন, না হলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। অনেক কষ্টে অভি ছুটিকে শান্ত করে, যেমন ছোটবেলায় পরীকে শান্ত করত। তখন অভি বলে, কি ব্যাপার, আমি কেন ছুটির মাধ্যমে পরীর কথাটাই ফিল করছি? না না, এটা আমি ভুল ভাবছি। তখন ছুটি অভিকে বলে, শুনুন আপনি বুঝতে পারছেন না, ওরা শুধু খারাপ মানুষ না, ওরা একজন খুনি। ওরা আমার বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। আপনি তো সব জানেন, তারপর আমি কিভাবে চুপ করে থাকতাম? যদি আজ কিছু না বলতাম তাহলে এই পরিবারের আর বড় ক্ষতি হয়ে যেত। আমি শুধু এই পরিবারটাকে বাঁচাতে চেয়েছি, এর চেয়ে বেশি কিছু নয়। অভি তখন বলে, আমি জানি, আগে তোমাকে শান্ত হতে হবে, এরপর আমরা একসঙ্গে সব সামলাবো। এদিকে অভি তার বাবার ঘরের দিকে যায় তার বাবাকে শান্ত করার জন্য। অন্যদিকে জয়শঙ্কর রায় খুব রাগান্বিত হয়ে বসে আছে। তখন অবির মা তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে কন্ট্রোল হচ্ছে না। অবিকে দেখে অবির মা বলে, তোর বাবাকে একটু শান্ত করার চেষ্টা কর। সে কিছুতেই শান্ত হচ্ছে না। তখন অবি তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অবির বাবা কিছুতেই বুঝতে চাচ্ছে না। সে রুদ্রপ্রসাদ এবং রুমার সমস্ত ঘটনায় খুলে বলে, কিন্তু তবু বিশ্বাস করছে না। সে উল্টো ছুটিকে দোষারোপ করছে। অন্যদিকে দেখা যায় ছুটি ঘরের মধ্যে খুব মন খারাপ করে বসে আছে। শিখা তাকে বোঝানোর চেষ্টা করছে, বলছে, বৌদি আমি বুঝতে পেরেছি, জানো তো তোমার এই রূপ আমি কখনোই দেখিনি। আর তাছাড়া আমি বুঝে গিয়েছি তুমি যা করেছো এই পরিবারের মঙ্গলের জন্যই করেছ। তখন অবির মা এসে শিখাকে বলে, তুই একটু বাইরে যা, আমার ছুটির সঙ্গে কথা আছে। তখন ছুটিকে অবির মা বলে, শোন, তোর সমস্ত অন্যায় মেনে নিল, তুই কালকে এমন অন্যায় করেছিস, তুই আমার স্বামীকে অপমান করেছিস, অতিথিদের সামনে তুই আমার স্বামীকে অপমান করেছিস, এটা আমি কখনোই মেনে নিব না। ছুটিকে অনেক ধমকাতে থাকে, যা শুনে ছুটি অবাক হয়ে যায়। এদিকে অভি ছুটিকে বলে, শুনুন, কে অপরাধী আর কে অপরাধী নয় এটা কিন্তু প্রমাণ হয়নি। তখন ছুটি বলে, তার মানে কি বলতে চাচ্ছেন, আমার বাবা আসামি? আমার বাবা কখনোই মিথ্যে কথা বলে না। তখন অভি বলে, শুনুন, আমাদের যে বিয়ে হয়েছে এটাও কিন্তু আপনার বাবা জানে না, আপনি কিন্তু মিথ্যে কথা বলেছেন। তাহলে আপনার বাবাও তো জানে আপনি কখনোই মিথ্যা বলেন না। যা শুনে ছুটি অবাক হয়ে যায়। তো টিভার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।